আমাদের সামনে ঝপ করে হাজির। আরে মরা! বঙ্কুবাবু মরাটার বুক চিড়ে কলিজা টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেদিন সন্ধ্যের পর বিশালবাবুর বাড়িতে শোরগোল পড়ে গেল। তিনি অসুস্থ হওয়ার কারণে পাড়া প্রতিবেশী লোকজন সেখানে জড়ো হয়েছে। কবিরাজ মাথায় হাত দেখে বললেন, না, আর মনে হয় সবই নেই, অর্থাৎ বিশাল বাবু আর বেঁচে নেই। ওর ছেলেও তো বাড়িতে নেই, বাইরে গেছে ব্যবসার কাজে। আহা, মানুষটা ভালো ছিল গো। এই শেষবারের মতো একবার ছেলেটাকে চোখের দেখা দেখতেও পেল না। আরে আমার যে বড় কষ্ট হচ্ছে। খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা দরকার। রাত পোহালে কিন্তু সকাল, মরা মানুষকে তো আর ফেলে রাখা যাবে না। যোগেশ, এই ঘাট থেকে নৌকা নিয়ে ওপারে যেতে কত টাইম লাগবে? বেশিক্ষণ না বাবু, ওই মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে। তবে হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন বঙ্কুদা? বিশাল বাবু বেশ ভালো মানুষ ছিলেন, গ্রামের অনেক মানুষের উপকার করেছেন তিনি। তার শেষ যাত্রায় তার ছেলেকে তো থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, বঙ্কু ঠিক কথাই বলেছে। তার ছেলে যদি মুখে আগুন দেয় তাহলে অন্তত মানুষটা মরে শান্তি পাবে। তবে এত রাত্রে কি নৌকা পাওয়া যায় বঙ্কুদা? আমি রতনের কাছে খবর পাঠাচ্ছি, এখন সে তাড়াতাড়ি নৌকা নিয়ে চলে আসবে। বেশিক্ষণ তো লাগবে না, ওই মোটামুটি 1 ঘন্টার পথ। বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। ওই তো রতন নৌকা নিয়ে চলে এসেছে, আর ঘাটের ওপারে শ্মশান দেখা যাচ্ছে। যোগেশ আর ঘনাই, তোরা মরা নিয়ে নদীর ওপারে চলে যা। আমি মরা পোড়ানোর জন্য ঘি, তেল, কাঠ যা লাগে পরে নৌকায় নিয়ে আসি। আর তোরা যা, বেশি দেরি করিস না। যোগেশ আর ঘনাই নৌকা নিয়ে চলে গেলেন। বঙ্কুবাবু আর বাবলু পেছনের নৌকায় রওনা দিল। মাঝরাতে দুটি নৌকা গঙ্গা দিয়ে বয়ে চলেছে। তারপর হঠাৎ উথাল পাথাল শুরু হলো, হাওয়ার গতি বাড়তে লাগলো, আর বৃষ্টি শুরু হয়ে গেল। মাঝরাতে এক বিশাল ঝড়ের মুখে পড়ল এই দুটো নৌকো। জল এত উথাল পাথাল করছে যেন সবাই ছিটকে পড়ে যাবে। যেটার ভয় করছিলাম সেটাই হলো, এ যে কালবৈশাখী ঝড় শুরু হলো। যোগেশ, ঘনাই, তোরা সব ঠিক আছিস তো? তোরা কিন্তু সাবধানে থাকিস বাবা। আমরা ঠিক আছি। আর তারপরেই আমাদের ঠিক কাছে প্রবল শব্দ করে একটা বাজ পড়ল, আর সেই আমাদের সাথে দূরত্ব হয়ে গেল বঙ্কুবাবু আর বাবলু। এ কি, বঙ্কুবাবুদের নৌকা কোথায় চলে গেল? কাউকে দেখা যাচ্ছে না তো। না, এই যে ঘূর্ণি, এই ঝড়ের মধ্যে কিছুতে আমরা শ্মশানে পৌঁছতে পারবো না। ঘনাই, নৌকা পাড়ে নিয়ে চল। নৌকা দাঁড় করানোর মতন আশেপাশে তো কোনো ঘাটও নেই। ওই যে একটা ঘাট অন্ধকারের মধ্যে একটু দেখা যাচ্ছে না? চল 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 ঘনাই, নৌকা ওই ঘাটে নিয়ে চল। নৌকা ঘাটে ফিরিয়ে বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ঘাট নয়, এটা একটা পুরনো গোরস্থান। অনেকদিন আগেই এটা মনে হয় মানুষের যাতায়াতের পথ ছিল। তবে এখন যাতায়াত না হওয়ার কারণে ঘাটটিতে অনেক জঙ্গল আগাছা তৈরি হয়েছে। নদীর পাড়ে সিঁড়ির ওপর মরা ঠেকিয়ে আমরা বসে পড়লাম। গোরস্থানের ভেতর থেকে হুতুম পেঁচার ডাক আর শিয়ালের ডাক ভেসে আসছে। কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম বঙ্কুবাবু নৌকা চালিয়ে। এ কি বঙ্কুদা, তুমি একা কেন? বাকিরা সব কোথায়? এই ঝড় বাদলের দিনে কোনো অঘটন ঘটেনি তো? সর্বনাশ হয়ে গেছে রে যোগেশ, ঝড়ের সময় বাবলুকে আমি বাঁচাতে পারলাম না। যোগেশ, ওই বিশাল ঝড়ে বাবলু নদীতে তলিয়ে গেল। কিন্তু বাবলু তো খুব ভালোভাবে সাঁতার জানে, ওর কি হবে? এই অঘটন ঘটতে পারে না। না না, এটা হতে পারে না। ও হয়তো নিশ্চয়ই সাঁতরে অন্য কোথাও উঠে গেছে। কিন্তু বৃষ্টি না থামা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না।
আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। হ্যাঁ ঠিক তো, এখন অপেক্ষা করা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। আরে বঙ্কুদা, তোমার চোখ দুটো এরকম লাল দেখাচ্ছে কেন? এই ঝড় বৃষ্টির দিনে হাওয়ার গতি চোখে লাগার জন্যই তো চোখ লাল হয়ে গেছে। যাই হোক, এখানে বৃষ্টিতে আর ঝড়ে না থেকে চলো গোরস্থানের কোনো একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়ায়। আর এই মরাটাকে ছেড়ে আমরা এখন এই গোরস্থানের ভিতর চলে যাব? মরাটা এখানেই থাক, ওর তো জান নেই। ও এখানে একা পড়ে থাকলেও আর কোনো যায় আসে না। চল চল গোরস্থানের ভেতরে চল। তারপর আমরা গোরস্থানের ভিতরে চলে গেলাম। গোরস্থানের রাস্তার দুই পাশে সারি সারি গাছ। ঝোপঝাড়ের মধ্যে রাস্তা সোজা চলে গেছে জঙ্গলের দিকে। বৃষ্টি তখন পড়েই চলেছে। হঠাৎ বঙ্কুবাবু বলল, ওই যে চল, ওই বড় গাছটার নিচে গিয়ে দাঁড়ায়। আমরা সবাই একটা প্রকাণ্ড বড় গাছের নিচে এসে দাঁড়ালাম। বৃষ্টি তখনও ঝিরঝির করে পড়েই চলেছে। হঠাৎ একটা বড় গাছের ডাল ভেঙে আমাদের সামনে পড়ল। আমরা সবাই সতর্কতার সঙ্গে একটু পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর গভীর গলায় একটা ডাক শোনা গেল, যোগেশ, ঘনাই, তোরা কি করছিস? তারপর পেছনে ঘুরে দেখি আমরা যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি সেই গাছের একেবারে মংটালে বঙ্কুবাবু গিয়ে বসে আছে। বাহ, এখানে বসে কি ভালোই না লাগছে। আর এখান থেকে অনেকটা দূরে দেখা যাচ্ছে কত গাছ, কত বড় নদী। আরে ও বঙ্কুদা, গাছের উপর তুমি কি করতে উঠেছো? গাছের ডাল ভেঙে পড়বে তো। আরে যোগেশ, ঘনাই, তোরাও গাছের ওপর উঠে আয়। দেখ, গাছের ওপর থেকে কত কিছু দেখা যাচ্ছে। বড় বড় গাছ আর কত বড় পুকুর। না না, আমরা গাছের উপর উঠবো না, আর আমরা কিছু দেখতেও চাই না। তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো তো। তারপর হঠাৎ করে আমাদের পাশ দিয়ে একটা শীতল হাওয়া বয়ে গেল, আর হঠাৎ করে বঙ্কুবাবু আমাদের সামনে ঝাঁপ করে হাজির। এভাবেই অনেকক্ষণ কেটে গেল। তারপর আমি বললাম, আরে আমরা এখানে এতক্ষণ ধরে আছি, আমাদের মরাটা একবার দেখে আসা দরকার। এই ঘনাই, তুই একবার যা তো, গিয়ে দেখে আয় তো মরাটা এখন কি অবস্থায় আছে। যোগেশ, তুই কি কোনো শব্দ শুনতে পাচ্ছিস? বঙ্কুবাবুর গলায় আওয়াজটা কেমন জানি মনে হচ্ছে, কি ভয়ঙ্কর তার আওয়াজ। আর তারপর আমি বললাম, হ্যাঁ আওয়াজ শোনা যাচ্ছে। এই তো ঝড় বৃষ্টি বাদলের দিনে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, শোষো করে বাতাস বইছে। না না, মন দিয়ে শোন। হাওয়া বৃষ্টির শব্দ ছাড়াও একটা কারো যেন কান্নার গানের আওয়াজ শোনা যাচ্ছে। কই না তো। আর এই গোরস্থানের মধ্যে কান্নার আওয়াজটা কোথা থেকে আসবে শুনি? আর তুমিও কি পাগল টাগল হয়ে গেলে নাকি বঙ্কুদা? চারিদিকে একবার ভালো করে দেখ যোগেশ, এগুলো সব কত পুরনো পুরনো কবর। এখনকার দিনে কোনো মানুষ মারা গেলে অন্তত 6 ঘন্টা পরে তার কাজ শেষ করা হয়। আর তখনকার দিনে মানুষরা হালকা একটু অজ্ঞান হলেই তাদেরকে কবর করে দিত। আর তাদের মধ্যে কেউ কেউ জীবিত অবস্থাতেই মারা যেত। আর কবর দেওয়ার পরে তারা আবার জীবিত হতো। আর তারা জোরে জোরে চেঁচামেচি করত। বাঁচার জন্য তারা খুব ছটফট করত, কিন্তু তারা বাঁচতে পারত না। কবরের মাটি ফেটে তাদের চিৎকারের আওয়াজ বেরিয়ে আসতো, কিন্তু কিন্তু সেখানে শোনার মতো কেউ থাকতো না। কি যে তুমি বলছো না বঙ্কুদা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি সব শুনতে পারছি আর বুঝতেও পারছি। তারা সবাই ক্ষুধার্ত হয়ে আছে, আর তারা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। বাপরে, নদীর জোয়ারের জল অনেকটা উপরে উঠে গিয়েছিল, আর একটু হলেই মরা ভাসিয়ে নিয়ে চলে যেত। তাই একটু মরাটাকে উপরে তুলে দিয়ে আসলাম। সে তো ঠিক আছে, কিন্তু নৌকাগুলো ভেসে চলে যায়নি তো? আরে না না, নৌকাগুলো ঘাটে খুব ভালোভাবেই বাঁধা আছে। তারপর আরো 1 ঘন্টা কেটে গেল। অনেকক্ষণ তো হলো, যাই এবার মরাটাকে একবার গিয়ে দেখে আসি আমি। দাঁড়া দাঁড়া, তোদের কাউকে যেতে হবে না। এবার এবার আমি যাচ্ছি। সাবধানে যেও বঙ্কুদা। বঙ্কুবাবু মরা দেখতে চলে গেল। আমরা দাঁড়িয়ে থাকলাম গাছটার নিচে। বৃষ্টি তখন অনেকটা কমে গেছে।
কি রে যোগেশ, এতক্ষণ হয়ে গেল বঙ্কুবাবু এখনো ফিরছেন না কেন? চল তো গিয়ে দেখি একবার। তারা দুজনেই ঘাটের ধারে চলে আসলো। এসে যা দেখলো সেটা দেখে তাদের চোখ কপালে উঠে গেল। বঙ্কুবাবু মরাটার বুক চিড়ে কলিজা টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! তারপর বঙ্কু আমাদের দিকে তাকালো আর একটা ভয়ঙ্কর হাসি হেসে উঠল। বঙ্কুবাবু সেই ভয়ঙ্কর আওয়াজ গোরস্থানের এদিক থেকে ওদিক তোলপাড় শুরু করে দিল। ভয়ে আমাদের রক্ত একেবারে ঠান্ডা হয়ে গেল। হয়তো কিছুক্ষণ পরে এই অবস্থাতেই আমাদেরও খেয়ে ফেলবে। আমরা একটু মনের শক্তি জোগালাম। সামনে আমাদের নৌকা আছে। আমি হঠাৎ বলে উঠলাম, চল ঘনায়, তাড়াতাড়ি চলে আয়, আর বেশি দেরি করলে হবে না। কোনো রকম ভাবে তাড়াতাড়ি এসে নৌকায় বসলাম আর জোরে জোরে নৌকা বাইতে লাগলাম। আর সেই বঙ্কুবাবুর ভয়ঙ্কর আওয়াজটা তখনও ভেসে আসছে। একটু তোর হাতে স্পিড বাড়া যোগেশ, নয়তো আমরা আর কেউ আস্ত থাকবো না। আমরা আমাদের হাতে স্পিড যেন আরো বাড়িয়ে দিলাম। হঠাৎ দিকে দূরে কেউ যেন হাওয়ায় ভাসছে আর ঠিক আমাদের দিকে আসছে। আমরা তার দিকে দেখতে থাকলাম। সে সোজা এসে ছিটকে পড়ল আমাদের নৌকার উপর।